This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিউরির মিনি স্টিলে অস্ত্র উদ্ধারের ঘটনায় তৃণমূলের দ্বন্দ্ব প্রকট। এবার নাম জড়ালো অনুব্রত ঘনিষ্ঠ বিধায়ক বিকাশ রায়চৌধুরীর। ঝাড়খণ্ড থেকে ভিডিও বার্তায় বিকাশ রায়চৌধুরীর দিকে আঙুল, অস্ত্র কোমরে গুঁজে ফাঁসানো হয়েছে ভাইদের। বাবু আনসারির সঙ্গে হাত মিলিয়ে ভাইদের ফাঁসিয়েছেন বিকাশ রায়চৌধুরী। বিস্ফোরক অভিযোগ, অস্ত্রসহ ধৃত দুজনের দাদা ইয়াসিন আনসারি বড় মাথা যুক্ত। দুটো ভাইকে ওরা সব গ্রামের লোকগুলো ওরা 20-25 জন মিলে ওদেরকে সবার হাতে আর্মস ছিল, আর সব আর্মস বিকাশ রায়চৌধুরী দিয়েছে। কেন বালির মাফিয়া গুন্ডা তো বিকাশ রায়চৌধুরী দিয়েছে। তো আর্মসগুলো নিয়ে আর আমার ভাইকে টিকে মানে ঘিরে নিয়ে আর ওকে আধমরা করে মেরেছে। মেরে যখন বেহোশ হয়ে গেছে তখন ওদের কোমরে একটা ভাইয়ের সেজ ভাইয়ের কোমরে 2টো পিস্তল গুঁজে দিয়েছে, একটা ভাইয়ের কোমরে একটা পিস্তল গুঁজেছে আর কটা দানা দিয়েছে। তো এই 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 যে এই যে 10-12 জন যারা আছে, যারা বললাম এটা 1 নম্বর হলো বাবু, সাজাদ, আমির, আকরম, ফিরোজ, জাবেদ, এরা যে ছোট বাবু, এদের সবার হাতে 2টো করে আর্মস আছে। সব আর্মস নিয়ে আমার ভাইকে ঘিরে আর মেরেছে। এখন ভাইয়ের আমার একটু হোশ এসছে, আমার ভাই কথা বললো, দাদা সবার হাতে আর্মস ছিল। এই আর্মসগুলো বিকাশ রায় দিয়েছে। কেন বিকাশ রায় দিয়েছে? বিকাশ রায় কাঁটা চালায় আর বাবুকে গুন্ডা রেখেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রির কাছে আমাদের প্রথম প্রশ্ন। হিমাদ্রি, তাহলে এটা যে তৃণমূলের অন্দরের ব্যাপার সেটা আজকে একেবারে স্পষ্ট হয়ে গেল। দেখো, একেবারেই তাই। এবার কিন্তু নাম জড়ালো অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী। তিনি শিউরির বিধায়ক এবং কোর কমিটির আহ্বায়ক। ওর প্রশ্ন উঠছে যে যেই ব্যক্তি এই ভিডিও বার্তা দিচ্ছেন তিনি এই মুহূর্তে রয়েছেন ঝাড়খণ্ডে। তিনি অভিযোগ করছেন, আমি 4 মাস ধরে বাড়ি ফিরতে পারিনি। তার ভাইরা যখন বাড়ি ফিরছিল তখন আর্মস তাদের পকেটে গুঁজে দেওয়া হয়েছে এবং সেই আর্মস সাপ্লাই করেছে বিকাশ রায়চৌধুরী। বাবু আনসারিকে দিয়ে এই কাজ করানো হয়েছে, এমনটাই কিন্তু ভিডিও বার্তায় তিনি বলছেন। আর পাল্টা কাজল শেখ এই বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। আজ সকালে নানুরে কাজল শেখ বললেন, জেলার যদি কোনো বড় নেতার সাথে জড়িত থাকে তাহলে কিন্তু পুলিশ ছাড়বে না, পুলিশের কাজ করবে। যেমন একাধিক গ্রেপ্তার হয়েছে, এর পরবর্তী ক্ষেত্রেও গ্রেপ্তার হবে এবং যদি কেউ বড় মাথা থাকে তাকেও ছাড়া হবে না। অর্থাৎ তিনি কিন্তু সরাসরি বিকাশ রায়চৌধুরীর দিকেই আঙুল তুললেন কাজল শেখ এবং ইঙ্গিত করলেন যদি এই ঘটনায় তাদেরও নাম থাকে তাহলে কাউকেই ছাড়া হবে না। অনুব্রত ঘনিষ্ঠ এই বিকাশ রায়চৌধুরী, তার যে অ্যান্টি গ্রুপ কাজল শেখ, জেলার বুকে কিন্তু এটা সকলের জানা। আর তারপরে কাজল শেখের এই মন্তব্য স্বাভাবিকভাবে যে জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সেটা কিন্তু আবারও প্রকাশ্যে উঠে। বেশ হিমাদ্রি, অনেক ধন্যবাদ তোমাকে আপাতত। তার মানে দেখুন, এই যে আইসির কলার ধরা হয়েছিল, যেটাকে বলা হচ্ছিল জমি বিবাদ, সেটা আরেকদিকে শেপ নিল, আরেকদিকে টার্ন নিল। এখন এটা আরো স্পষ্ট হচ্ছে আদতে লড়াইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল গোষ্ঠীর লড়াই। শুনুন কাজল শেখ কি বলেছেন। বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আমার দলের বা কোনো বড় মাথাও যদি যুক্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার কথা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কোনো অসামাজিক কাজের সঙ্গে কেউ যুক্ত থাকতে পাবে না। সকলকে সামাজিকভাবে সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যদি কেউ অন্য বেশি কিছু কাজ করে থাকেন, পুলিশ আছে, তার মতো ব্যবস্থা হবে, আইন আছে, আইনের মতো চলবে। তার মানে এটা স্পষ্ট হয়ে গেল যে সেদিন আইসি সাহেবের যে কলার ধরা হয়েছিল, এই যে বিষয়টা তৃণমূল প্রথমেই, আমরা স্টুডিও থেকে সেদিন যাদেরকে বড় নেতাদের ধরেছিলাম তৃণমূলের, তারা প্রথমেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যদি আমাদের দলের হয় তাহলে ব্যবস্থা হবে। এখন পরিষ্কার হয়ে গেছে এটা তাদেরই দলের একাংশের নেতা অভিযোগ করছেন। অনুব্রত মণ্ডল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, বিকাশ রায়চৌধুরীদের বিরুদ্ধে অভিযোগ যে পুরোটাই সাজানো এবং আগ্নেয়াস্ত্র কোমরে গুঁজে দিয়ে অ্যারেস্ট করা হয়েছে, ফাঁসানো হয়েছে, এইটা অভিযোগ।
ট্যাংরায় হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙতে যেতেই পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হলো পুরকর্মীদের। কয়েকদিন আগে হেলে পড়া বহুতলটি নজরে আসে, তারপরেই ভাঙার নির্দেশ দেয় কলকাতা পুরসভা। বেআইনিভাবে বহুতল তৈরির অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। ফ্ল্যাটের জন্য অনেক কষ্ট করে টাকা দিয়েছেন, এরপর সুইসাইড করা ছাড়া কোনো গতি নেই বলছেন বাসিন্দারা। সত্যি এটা একটা খুব বড় সমস্যা, তার কারণ কোনো গৃহস্থের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। তিনি যে ফ্ল্যাট কিনছেন সেটা যে দামেরই হোক, সেই ফ্ল্যাট ফাঁকিবাজি করে তৈরি, ভুল মাটিতে তৈরি, এটা গৃহস্থ জানবে কোত্থেকে। এই সংক্রান্ত কি কি প্রতিক্রিয়া আছে আগে শুনুন, তারপর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কততলা ভাঙবে, কি ভাঙবে সেটা তো আমরা এখনো জানি না। এবার ইঞ্জিনিয়ার আসুক, ওনারা এসে যেটা ডিসিশন নেবে সেই বিষয়ে আমরা তারপরে দেখব আমাদেরটা কি হবে, আমরা কোথায় যাব, আমাদের কি করবে সেই ডিসিশনটা আমাদের দিয়ে দিই, আমরা কিচ্ছু করব না। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে আগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই নোটিশ আমরা আসিনি, আসলে তো জানতে পারতো, এতটা কাজ তো এগিয়ে যেত না। না, আমাদের এটাই বক্তব্য। সম্পূর্ণ বেআইনি বলা হচ্ছে। সেটা তো বেআইনি। এখানে বেআইনি বাড়ি মানে লিগ্যাল বাড়ি আছে, বেশিরভাগই বেআইনি আছে, লিগ্যালও আছে, সেটা নিয়ে না। কিন্তু আপনারও কি এখানে ফ্ল্যাট আছে? একদম। তো মানে কি ভাবছেন এখন? মানে পুরসভা বলছে ভেঙে ফেলা হবে এটা। ওটা নিয়ে তো ভাবছি দাদা, আমরা এবার কোথায় যাব? আমাদের তো এবার রাস্তার গাছের তলায় বসা ছাড়া তার উপায় নেই, হয় সুইসাইড করে নিতে হবে। কারণ এতগুলো টাকা আমরা কি করে অ্যারেঞ্জ করেছি, কতটা কষ্ট করেছি। যদি জানতে হয় আমাদের পেছন পেছন থাকুক যে আমরা কি কাজ করে আমরা টাকা জোগাড় করেছি। সেই জায়গায় যদি আজকে বলা হয় এটা ভাঙা হবে, তাহলে কোথায় যাব? আমাদের একটা ব্যবস্থা করে দিক যেন আমরা স্থিরভাবে থাকতে পারি সেই জায়গাটায়। तो टूटेगा हम लोग कहाँ जाएंगे? टूटेगा तो हम लोग जो पैसा दिए हैं, एक एक पैसे जोड़ के पैसा दिए हैं, कर्ज लेकर दिए हैं, अपना छत एक हो जाए, और फिर हम लोग जाएंगे कहाँ? उसका मुआवजा कौन देगा? क्यों टूटेगा वो? कितने रुपये से खरीदा है? 22 लाख रुपये खरीदा हूँ। দেখুন, স্থানীয় বাসিন্দারা একেবারে নির্দ্বিধায় বলছেন হ্যাঁ, এখানে এই তল্লাটে বেশিরভাগ বাড়ি বেআইনি। তার মানে ওখানে র্যাম্প্যান্ট বেআইনি বাড়ি তৈরি হয়েছে। পুরসভা সেগুলো বসে বসে দেখেছে। পুরসভা হচ্ছে উইটনেস, সাক্ষী। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌভিক। সৌভিক, যদি গোড়ায় গলদ বিসমিল্লায় গলদ থেকে যায়, এখন বাড়ি ভাঙতে গেলে এই তরজা এবং এই যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক। সেই বিল্ডিং এর সামনে কিছু সমস্ত মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের যেটা বক্তব্য, গেট তারা খুলবেন না। এবং যেহেতু এখানে এখন এই মুহূর্তে মানুষজন বসবাস করেন, এখানকার স্থানীয় মানুষজনের বক্তব্য, এই বিল্ডিং এর স্বপ্ন ভাঙতে এসেছিল কর্পোরেশনের লোকজন এবং তারা কিন্তু বিরোধিতা করে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং কর্পোরেশনের লোকজন যারা মূলত এই বিল্ডিং ভাঙবার জন্য ভাঙবে, তারাও এসে এখানে বেশ কিছু সাধারণ মানুষ রয়েছে এবং কথা বলে দেবো। এই কখন এসেছিল এরা? এরা এখন কটা বাজে বলুন, টাইমটা একটু বলুন, বলে দিচ্ছি। 2টো বাজে। তো ওরা একটার দিকে, একটা কি 1:15 দিকে ঢুকেছিল। ঠিক আছে, আজ 1 ঘন্টা ধরে আমাদের দাবি হচ্ছে আমাদেরকে লিখতে দিক যে কোন ফ্লোরটা মানে 6-5 ভাঙা হবে কি ভাঙা হবে না, সেটা আমাদের লিখতে দিক। আমরা দেখছি যে আজকে আমরা দিচ্ছি ভাঙতে ভাঙতে পুরো চলে যাবে, তখন আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো? আমাদের গ্যারান্টিটা কে নেবে? এতগুলো ফ্যামিলির গ্যারান্টিটা কে নেবে? পয়সা আছে না, এখানে 13টা ফ্যামিলি আছে, 13টা ফ্যামিলি নেওয়া হয়েছে। এসে বেরিয়ে যেতে বলছে ভাঙা হবে, বলছে ভাঙবে, আমরা যে ভাঙবে কারণ এই বিল্ডিং এর কোনো দোষ নেই, দোষ আছে এই পাশের বিল্ডিং এর, কিন্তু এই বিল্ডিংটা ভাঙা হবে, এই বিল্ডিংটা কেন ভাঙা হবে? আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আমাদের কানা পোষা শুনলাম যে 3 তারিখে বাড়ি ভাঙা হবে। আমার কাছে একটাই প্রশ্ন, 3 তারিখে যেটা ভাঙা হবে সেটা 30 তারিখে কি করে ঘুরে এলো? তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের বোকা লোকেদের সাথে ছলবাজি হচ্ছে। তুমি বুঝতেই পারছো, তুমি দেখতে পাচ্ছ যে গেটের সামনে এটা ছলবাজি হচ্ছে আমাদের সাথে রয়েছে। এই মুহূর্তে আমি একটা সরাসরি তাদের সঙ্গে কথা বলে নেব। আপনাদেরকে আজকে যখন কর্পোরেশনের লোকজন আসে, এসে কি বলে আপনাদের? পুলিশ ডাইরেক্ট লোক নিয়ে চলে এসেছে, ডাইরেক্ট ভাঙার জন্য। ডাইরেক্ট এসে বলবে ভাঙা হবে ওপরেরটা, আপনারা বেরান। কতগুলো পরিবার থাকে এখানে? 20টা ফ্যামিলি থাকে। কালকে রাতে 9টার সময় নিউজ দেখেছি, আজকে আমরা এসেছি, দেখছি সবাই এসে গেছে ভাঙার জন্য। পুলিশ
সবাই মিলে। এই মুহূর্তে আমাদের যখন সরিয়ে দেওয়া হলো, তারপর যখন পুলিশ কথা বললো, পাহারা দিচ্ছে, তার সঙ্গে মাঝে এখানে কি কোনো আধিকারিক বা কেউ এসে আপনাদের সঙ্গে কথা বলেছে? কেউ আসছেই না, কেউ। আমরা তো বলছি মেয়র আসুক, আমাদের লিখে দিন কিনা অপারেটটা ভাঙা হবে, কোনো বিল্ডিং ভাঙা হবে না, আমাদের লিখে দিন, আমাদের কোনো ব্যবস্থা করে দিন, আপনারা ভাঙুন, আমরা বেরিয়ে যাবো, লিখে দিন। যদি বাড়িটা ভেঙে যায় আর আমরা রাস্তায় চলে আসি, ওইটা এর থেকে বড় বিপদ। চাপা পড়ে মরে গেলে আমার কোনো প্রবলেম নেই, আমি মরে যাবো, এতে আমার কোনো আপত্তি নেই। আমি কিন্তু রাস্তায় থাকবো, তাও তো আমি মরবো। কোথায় যাবো আমি? আমার মা বাবা ভাই আমরা কোথায় যাবো? চারজন জায়গায় কি প্রশাসনের দায় রয়েছে সেটা আমি বলতে পারছি না। না, ওরাই এখানে আমার নিজের বাড়ি 22 লাখ মতন নিয়েছে সবাই। এখানে অমনি দিয়েছে, কেউ 22 লাখ, কেউ 15 লাখ, কেউ 18 লাখ, সবাই দিয়েছে। তখন হেলেনি তো, ওই বিল্ডিংটা হেলেছে তো, ওই বিল্ডিং এর জন্য। হ্যাঁ, ওইটাই প্রথম দিন ধরে হেলেছে। আমরা ছাড়বো না, আমাদেরকে লিখে দিয়ে দিন কি 1 ফ্লোর ভাঙা হবে, তারপরে আমরা ছাড়বো। কিছু লিখে দিচ্ছে না, কিছু নোটিশ দিচ্ছে না, আমরা কি করে ছাড়বো? সেইটা বিল্ডিং আপনারা জানেন, আমাদের বাড়ি, আমরা নিজের বাড়িতে একটা ইট এমনিও বুঝতে পারবো না, এটা এখানে আছে, সবাই জানে। সৌভিক, আমরা দর্শকদের দেখালাম তোমার মাধ্যমে কিভাবে দর্শকরা সেখানে, কিভাবে যারা সেই বাড়ির বাসিন্দারা তারা কতটা উদ্বিগ্ন। সত্যি তো, তারা বলছেন কেউ কিনেছেন 16 লাখ টাকা দিয়ে, কেউ কিনেছেন 15 লাখ টাকা দিয়ে, কেউ কিনেছেন 22 লাখ টাকা দিয়ে। 22 লাখ টাকা, 23 লাখ টাকা একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের বহুদিনের সঞ্চিত পুঁজি, সেটা তারা প্রমোটারকে দিয়েছেন। দিনের পর দিন ধার দেনা করে, গয়না বন্ধক রেখে কিভাবে লোকে ফ্ল্যাট কেনে, এ তো আর গুছিয়ে বলার কিছু নেই। নিম্ন মধ্যবিত্ত পরিবার, সেই ফ্ল্যাট থেকে রাতারাতি যদি তাদেরকে বটগাছের তলায় নেমে আসতে হয়, তাহলে এই উদ্বেগ অত্যন্ত স্বাভাবিক। এবং যার গোড়ায় গলদ, বারবার বলছি বিসমিল্লাহ গলদ, সয়েল টেস্টিং থেকে শুরু করে বাড়িটা ঠিক না ভুল, এটা কি গৃহস্থ দেখতে যাবে? প্রশাসন চুপ করে বসে থাকে, কাউন্সিলররা যে যার নিজের মতো করে ফায়দা লুটে নেন। অভিযোগ ওঠে তারা প্রমোটারের কাছ থেকে টাকা নেন, প্রমোটার যথাসময়ে পালিয়ে যায়, তারপর গেরস্থ পরিবার বিপদে পড়ে যায়। ঠিক যেমন 12-13টা পরিবার এখানে বিপদে পড়েছে। তারা জানতে চাইছেন কত তলা ভাঙা হবে, আগে সেটা লিখিত দিন, তারপর ভাঙতে দেব। ট্যাংরার হেলে পড়া বাড়ি ভেঙে ফেলাকে কেন্দ্র করে, ভাঙার নির্দেশকে কেন্দ্র করে চূড়ান্ত জটিল অবস্থা। এখন সৌভিক, পুরসভার কর্মীরা কি রণে ভঙ্গ দিলেন নাকি এখন ওয়েট করছেন? আমরা ওদের হয়ে কিছু বলতে পারছি না, আমাদের প্রতিনিধি সৌভিক কথা বলছেন যারা উদ্বিগ্ন বাসিন্দা সেখানকার, যাদের রাস্তায় নেমে আসতে হবে যদি বাড়িটা ভাঙা পড়ে, তাদের সঙ্গে কথা বলছেন। সৌভিক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? পুরো কর্মীদের এখন কি অবস্থা? তারা কি সেখানে ওয়েট করছেন নাকি রণে ভঙ্গ দিলেন? এবং সেই যে বিল্ডিং এ যারা টাকা দিয়ে এই বিল্ডিং এ ফ্ল্যাট কিনেছিলেন তা কিন্তু গেট বন্ধ করে রেখেছেন। এবং যেটা সমস্যা সেটা হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য, সারা জীবনের সঞ্চিত পুঁজি দিয়ে কিন্তু এই ফ্ল্যাট কিনেছে বহু মানুষজন, অনেকে কিনেছেন 20 লাখ, অনেকে 25 লাখ, এবং হঠাৎ করে আজকে এসে সেই ফ্ল্যাট ভেঙে দেওয়ায় যখন উন্নত হয়েছে পুলিশ কর্মীরা এবং পৌরসভা কর্মীরা, তখন কিন্তু তারা আটকেছে এবং তাদের যেটা বক্তব্য, ফ্ল্যাট ভেঙে দিলে কিন্তু তাদেরকে রাস্তায় নেমে পড়তে হবে। এবং যেহেতু এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা যেহেতু গেট আটকে রেখেছে, এখন পর্যন্ত ভাঙার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়নি। তবে ঘটনাস্থলে যথেষ্ট পরিমাণে উত্তেজনা রয়েছে পুলিশ মোতায়েন, এবং দেখার বিষয় পরবর্তীকালে কি হয়। এবং এখানকার যারা সাধারণ মানুষ তাদের যেটা বক্তব্য যে তাদেরকে লিখিত দিতে হবে, লিখিত অর্থাৎ কোন তল লিখিত দিতে হবে, নইলে তারা সেই বাড়ি ভাঙতে দেবেন না। এখন এইরকম একটা মানে স্ট্যাগন্যান্ট অবস্থা তৈরি হয়েছে সেখানে, এইদিকে এগোচ্ছেও না, পিছোচ্ছেও না, পুরো কর্মীরা ওয়েট করছেন, পুলিশও ওয়েট করছে। যে কোনো সময় উত্তেজনা আরও বেশি ছড়িয়ে পড়তে পারে। গৃহস্থরা বলছেন লিখিত কথা দিতে হবে, কোন তলা ভাঙা হবে, পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দেখুন, পুরকর্মীরা একদিকে বসে রয়েছেন, পুরকর্মীরা অসহায় যারা ভাঙতে গেছেন, আর একদিকে চলছে বিক্ষোভ।
দুপক্ষই নাছোড়। পুরকর্মীদের নির্দেশ আছে বড় কর্তাদের তরফ থেকে এই বাড়ি ভেঙে ফেলতে হবে। পুলিশকে সঙ্গে নিয়ে তারা গেছেন, তারা ওয়েট করছেন। আর বাসিন্দারাও নাছোড়, তারা বলছেন কোন তলা ভাঙা হবে, কিভাবে আমরা আমাদের পুঁজি ফেরত পাবো, বিকল্প থাকার ব্যবস্থা কি হবে, এসব না জানালে আমরা বাড়িতে হাত দিতে দেব না। নিউজ অ্যাট 2। খোদ মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলী এবং তার দলবল। বহিরাগত তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে ধর্ষণ, খুনের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ 28 জন পড়ুয়া। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্যাম্পাসে বহিরাগত দৌরাত্ম্য কলেজে ঢুকতে পারেন না খোদ অধ্যক্ষ নিজেই এমন অভিযোগ করছেন। বাইরের কিছু বহিরাগত যারা আর কি বাইরের লোক, বেসিক্যালি মোহাম্মদ সাব্বির আলী এবং গ্রুপ, ওই জায়গার তোলাবাজ, তারা কলেজের ভেতরে ঢোকে, আমাদের সরস্বতী পুজোকে প্রিভেন্ট করার চেষ্টা করে। এবং সেই বিষয়ে যখন আমরা সেটাকে আর কি বলি যে না এরকম হবে না, বা আমরা আর কি সেই বিষয়ে আমরা বলি যে এগুলো করলে হবে না, তখন আমাদের মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়, বলে যে বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। আরও অনেক বাজে বাজে ভাষায় তারা গালিগালাজ করে। গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হলো সরস্বতী পুজো, সবার সরস্বতী পূজার করার অধিকার আছে, তাহলে আমাদের নেই কেন? আমাদেরকে আটকাচ্ছে কেন? আমাদেরকে ডেট শেড দেওয়া হচ্ছে, রেপ শেড দেওয়া হচ্ছে, বলছে আনোয়ার শাহ দিয়ে গেলে মেরে ফেলে রেখে দেবে। এটা কি ওদের এলাকা? এই তোলাবাজিরা কী করছে আমাদের এগেনস্টে? আমরা তো সাধারণত একটি আর্টিকেল 21 রাইট টু লাইফের আমরা একটা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার অধিকার চাইছি। প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার নেই সরস্বতী পূজা করার, তাহলে আজকে আমাদের এগেনস্টে উঠছে কেন? যে কলেজের কোনো ছাত্র বা ছাত্রী যারা এই শব্দবন্ধ উচ্চারণ করেছে তারা ছাত্র নয়, তারা ছাত্র নয়, তারা ছাত্র নয়। কলেজে একবার অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি করলে সে ছাত্র হয় না, এ কথা আমি বারবার বলেছি। বহিরাগত যে টিআইসিকে এই সরস্বতী পুজোর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে এবং তার সঙ্গে একজন অধ্যাপিকা ছিলেন, তাদের রাস্তায় 40 জন ঘিরে ধরে কালকে হিউমিলেট করেছেন। এই সাব্বির আলীর বিরুদ্ধে তারপরে তিনি আজকে আমাকে জানিয়েছেন তিনি আর কলেজে যাচ্ছেন না। আমি বলছি এই সাব্বির আলীর বিরুদ্ধে পুলিশ কেন কোনো পদক্ষেপ করছে না? সেটা তো পুলিশ বলতে পারবে, পুলিশের কর্তারা বলতে পারবে। আসলে আমাদের দেশে আইনটা কি, ঘটনাটা বিয়ন্ড লিমিট যখন চলে যায়, যখন সাব্বির আলী শেখ শাহজাহানে রূপান্তরিত হয়, তখন পুলিশ ব্যবস্থা নয়। এটা আমাদের দেশের আইনি ব্যবস্থা। কেন আমি জানি না। যাদের দেখা যাচ্ছে একটা বিরাট অংশ তারা স্কুলের গণ্ডি পেরোয়নি, স্কুলের গণ্ডি তারা পেরোয়নি, কলেজে পাশ করে গেছে, 10 বছর ধরে পড়েছে গ্র্যাজুয়েশন। মানে গ্র্যাজুয়েশনটাই গবেষণার মতো করে করেছে। হরিণঘাটার পর এবার খাস কলকাতায় শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবারই আমরা দেখিয়েছিলাম হরিণঘাটার নগর উখরা দাসপেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। স্কুলে ঢুকে পুজোর উদ্যোক্তা বিদ্যালয়ের টিচার ইনচার্জ কাশিরাম বর্মনকে 24 ঘন্টার মধ্যে বদলির হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বুথ সভাপতি আলিবুদ্দিন মণ্ডল এবং তার অনুগামীদের বিরুদ্ধে। বাংলাদেশের ছবি এবার এপার বাংলায়। তৃণমূল সরকারের অপশাসন থেকে মুক্ত করতে হবে রাজ্যকে, আক্রমণে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমান যা পরিস্থিতি, আজ যদি খোদ কলকাতা শহরের বুকে মুখ্যমন্ত্রীর কলেজে সরস্বতী পূজা করতে প্রশ্ন তোলা হয়, বাধা দেওয়া দূরে থাক, প্রশ্ন তোলা হয় যে কেন সরস্বতী পূজা হবে, তাহলে বুঝতে হবে যে চিন্ময় কৃষ্ণ প্রভু যেভাবে চট্টগ্রামের জেলে বন্দী হয়ে আছে, হিন্দু উদ্বাস্তু বাঙালি তাই তৃণমূলের কারাগারে বন্দী হয়ে গেছে বা যাচ্ছে। এর থেকে মুক্ত করতে হবে, তৃণমূলের অপশাসন থেকে বাংলাকে বাঁচাতে হবে। হাস্যকর অভিযোগ, দাবি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, এসব হাস্যকর অভিযোগ। কেন, কি কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা
এগুলো কোনো কলেজের স্থানীয় বিষয়। এখানে প্রতিমা বসবে না, ওখানে বসবে, এই গেটের দিকে যাবে না ওখানে, সেখানে কলকাতার উপর যোগেশচন্দ্র কলেজে একবার গিয়ে দেখে আসুন না, জিজ্ঞাসা করছেন কারণ এইসব অবাস্তব কথাগুলো রটনাটা ঠিক নয়।